বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী আমার সঙ্গে রয়েছেন। অপেক্ষাকৃত তরুণ আইনজীবী আমার বাবা ব্যারিস্টার শিহাবুদ্দিন খান, আমার ডান রয়েছেন ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দুজনের কাছ থেকে আমি একটু বুঝতে চাইব যে জুলাই আগস্টের অভ্যুত্থানকালীন এবং তার আগের দীর্ঘ সংগ্রামের যে জন আকাঙ্ক্ষা 6 মাস পেরোলো, এই 6 মাসে সেই আকাঙ্ক্ষা কতটা পূরিত হলো এবং এখনও যেহেতু আমি বলেছি অপেক্ষাকৃত তরুণ হিসেবে আপনারা কি দেখছেন? কারণ এই অভ্যুত্থানে মূলত সামনে ছিলেন তরুণরা, মূল ভূমিকা পালন করেছেন তরুণরা। এখনও অনেক কিছু হচ্ছে কিন্তু যেগুলো তরুণদের নামে হচ্ছে, কিন্তু অনেকে মনে করেন যে সেগুলো অনেকখানি ডিরেইলড প্রয়াস। আমি আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই। ব্যারিস্টার শিহাব। ধন্যবাদ জিলু ভাই, আমন্ত্রণ জানানোর জন্য। চ্যানেলের দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। যেই জায়গাটা জন আকাঙ্ক্ষার যে জায়গা, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার জায়গা যদি আমি শুরু করি, আপনি জানেন অন্তর্বর্তী সরকারের সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে একটি জাতীয় ঐক্যমত কমিশনের একটি বৈঠক ছিল। অর্থাৎ আমরা এখনো যেই জন আকাঙ্ক্ষার জায়গায়, অর্থাৎ 5ই আগস্টের আসলে কীরকম বাংলাদেশ আমরা তৈরি করব বা 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের রূপ কি হবে, সেটার জন্য কিন্তু আমাদের এখনও ঐক্যমত্যে পৌঁছানোর জন্য বৈঠক করতে হচ্ছে। যদিও আমি এটাকে মনে করি এটি একটি চলমান প্রক্রিয়া, এটি আরও অব্যাহত থাকবে। হয়তোবা আলটিমেট কোনো শেপ, সেটা পজিটিভ দিকে হোক বা নেগেটিভ দিকে হোক, যেতে হয়তোবা আরও কিছুটা সময় লাগবে। কিন্তু ইতোমধ্যে আমাদের মধ্যে কিছুটা হতাশার জায়গা তৈরি হয়েছে, খুব স্বাভাবিক এবং যৌক্তিক কিছু কারণে, যেগুলো আমরা ইতিমধ্যেই, আপনিও শুরুতে বলেছেন যে অনেকগুলো ক্ষেত্রে আমাদেরকে মনে হয়েছে যে এই অন্তর্বর্তী সরকারের কিছু কিছু পদক্ষেপ বা যেগুলোকে জরুরি মনে করে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল, ওই জায়গায় কিছুটা ডিরেইল তো আমরা বলতেই পারি। আমি এর আগেও বলেছি যে অন্তর্বর্তী সরকারের যদি ব্যর্থতা বা সমালোচনার জায়গায় আমি কিছু বলতে যাই, তাহলে প্রথমেই আমি বলবো যে বৈঠকটি তাদেরকে করতে হচ্ছে বা যেই প্রক্রিয়াটা, যেই আয়োজনটা করতে হচ্ছে, অর্থাৎ সমস্ত রাজনৈতিক দল, স্টেক হোল্ডারদেরকে ঐক্যমত্যে নিয়ে আসা। সেটা হতে পারে খুব গুটি কয়েক কিছু বিষয়ে অথবা সামগ্রিক বিষয়ে। আপনি জানেন বিচ্ছিন্নভাবে সংস্কার নিয়ে সুধী মহলে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন তীব্র বিভেদ চলছে, আমি বলবো তীব্র মতানৈক্য চলছে। কিছু কিছু জায়গায় রাজনৈতিক রেটরিক যেমন আছে, আবার মোটা দাগে কিন্তু কিছু বাস্তবতাও আছে। আসলে আপনি 5ই আগস্টের ঠিক পরপর জন আকাঙ্ক্ষার যে জায়গায় আমরা বললাম যে বিচার প্রক্রিয়াটাকে খুব শক্তিশালী একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া, এই যে গণহত্যা যারা চালালেন, কালপ্রিটদেরকে এরা সবাই ভিডিওতে, বিভিন্ন পত্রপত্রিকার নিউজে তারা সুনির্দিষ্ট, তাদের পরিচয় জানা গেছে। আপনি দেখলেন যে এই সমস্ত জায়গায় অন্তর্বর্তী সরকারের ফোকাসটা কেন যেন একটু সরে গিয়ে তারা বিভিন্ন ধরনের সংস্কার কমিশন গঠন করেছেন। নিঃসন্দেহে বাংলাদেশের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু কোথায় যেন এই সংস্কার কমিশন গঠন এবং কি সংস্কার হবে, কি উপায়ে হবে, এগুলোর মধ্যে কোথায় যেন আমরা আটকে গেছি বা আটকে আছি। আপনি জানেন যে এই সংস্কারের এই প্রক্রিয়ায় এখন রাজনৈতিক মহলে যে আলোচনাটি হচ্ছে যে সংস্কারের জাতাকলে কি বহু কাঙ্ক্ষিত যে নির্বাচনী ব্যবস্থার থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়ে আছে, সেটিকে ডিলে করার কোনো ইচ্ছা অভিলাষ আছে কি না। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রকান্তরে ব্যাকআপে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা ছাত্রদের যে একটি অংশ তারা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন, সেগুলো নিয়েও কিন্তু কিছু বিশ্বাস অবিশ্বাসের দোলাচল তৈরি হয়েছে। কিন্তু একটি জিনিস কিন্তু আমাদেরকে মনে করতে হবে, আমি মনে করি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের আলটিমেট কথার মধ্যে কিন্তু সেটি বেরিয়ে এসছে। 5ই আগস্টের পরে যেই প্রক্রিয়াই হোক, যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এই অন্তর্বর্তী সরকারের একটা সার্টেইন গোল, একেবারে একটা সীমানায় আবার না পৌঁছতে যদি পারে, তারা যদি মাঝপথে যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোরও এই পর্যায়ে একটি দায়িত্বশীলতার আমার মনে হয় যে সুযোগ তৈরি হয়েছে, যে কিভাবে তারা প্রেশার গ্রুপ হিসেবেও আবার তাদের রাজনৈতিক ইচ্ছা অনিচ্ছার বাস্তবায়নগুলো ঘটিয়েও সেই যে জন আকাঙ্ক্ষার যে জায়গা, যে গণহত্যার বিচার
হাজার হাজার টাকা লুটপাটের যে বিচার এবং টাকা ফিরিয়ে আনার প্রক্রিয়া, হাজার হাজার লক্ষ কোটি টাকা, লক্ষ কোটি টাকা। এবং আমি তো একটা জিনিস বলবো যে আমাদের সংস্কার যেই প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার শুরু করেছে, এখানে প্রথমেই হোঁচট খাওয়ার একটি মৌলিক কারণ হচ্ছে গত ফেসিস্ট রিজিমের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে বাংলাদেশের যে সোশ্যাল স্ট্রাকচার, পলিটিক্যাল স্ট্রাকচার সব কিছু উনি ভেঙে দিয়ে গেছেন। আসলে বিষয়টি এরকম দাঁড়িয়েছে, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে উনি সম্ভবত, ওনার ইচ্ছেটাও এরকম ছিল, ওনার যদি স্বাভাবিক মৃত্যুর কারণে পতন হয় কিংবা রাজনৈতিক পালাবদলের পতন হয়, যাতে ওনার পরবর্তী সময়ে বাংলাদেশকে সুদীর্ঘকাল এই গুছিয়ে ওঠার বিষয়ে সাফার করতে হয়। আমরা দেখেছি যে একটি দেশের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পুলিশকে কিভাবে দলীয়করণ শুধু করা হয়নি, মানে এর মোরাল ভেঙে দেওয়া হয়েছে, এর যে কার্যপ্রণালী, পুলিশের যে গোল, সেখান থেকে তাদেরকে ডিরেল করে দেওয়া হয়েছে। আমরা সেনাবাহিনীর ক্ষেত্রেও একই রকম প্রচেষ্টা দেখেছি। আপনি জনপ্রশাসনে দেখেন, এখন সংস্কারের কোনোরূপ উদ্যোগ নিতে গেলেই এই সরকারকে কিন্তু সাথে সাথেই হোঁচট খেতে হচ্ছে। আপনি দেখেন যে আন্তঃক্যাডার বৈষম্য নিয়ে যখনই কথা হয়েছে যে বৈষম্য বিরোধী অবস্থান থেকে এগুলোর ব্যাপারে হাত দেওয়া যায় কিনা, আপনি দেখবেন যে প্রশাসনিক জাতাকলে কিন্তু সেগুলো এগুচ্ছে না। অ্যাকচুয়ালি যেই স্ট্রাকচারটা ভেঙে দেওয়া হয়েছে, এই জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে এই স্ট্রাকচারটা মোটামুটিভাবে দাঁড় করিয়ে একটা জায়গায় পৌঁছানো, আমি মনে করি এখন আমাদের মূল টার্গেট হওয়া উচিত। আসবো আবার আপনার কাছে, শাহ সারাবী ভূঁইয়া। জি, শিহাব ভাই যেখান থেকে শেষ করলেন ওখান থেকে বলি আমাদের মূল টার্গেট আসলে কি হওয়া উচিত। আসলে আলোচনার টেবিলে বা যতগুলো টকশোই দেখি, প্রত্যেকটা টকশোতেই দেখি যে নির্বাচন কবে হবে, রাজনৈতিক দলগুলো বসে জন আকাঙ্ক্ষার যে প্রতিফলন হওয়া উচিত সেটা বাস্তবায়নের লক্ষ্যে তারা কিভাবে একসাথে কাজ করবে, সংস্কারের কথা বলা হয়। সাধারণ মানুষের কথা নিয়ে আসলে কেউ কথা বলছে কিনা জানে না। বিগত সরকারের আমলে যেই অন্যায় অবিচারগুলো হয়েছে সেটা সঠিক বিচার নিশ্চিত করার জন্য এই সরকার সঠিকভাবে কাজ করছে কিনা সেটা সমালোচনা আমাদেরকে অবশ্যই করতে হবে। যে কোনো সরকারই তারা যদি এই মানবাধিকার লঙ্ঘন করে কোনো একটা অপরাধ যদি কোনো সরকারের আমলে হতে হয়, সেটা তাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনি দেখেন এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রথমে কোনটা মোকাবিলা করলো, সেটা হচ্ছে জননিরাপত্তা নিশ্চিত করা। আপনি দেখবেন যে এখনও পর্যন্ত আমরা প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখি যে রাস্তায় চাপাতি দিয়ে দিনে দুপুরে মানুষজনদেরকে ছিনতাই করা হচ্ছে এবং অনেকেই কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকছে। আপনি দেখেন বিভিন্ন নারী ফুটবলার যারা আমাদের দেশের জন্য এত বড় একটা এই সরকারের আমলে প্রথম সাফল্য বা প্রথম সাফল্য, এটা তো আমাদের, এবং যে কোনো সরকারের আমলে আমাদের মেয়েরা সবচেয়ে বেশি আমাদেরকে সাফল্য এনে দিয়েছে। মাথায় সবচেয়ে বেশি এটা থাকা দরকার, তাদের তো অবশ্যই এটা থাকা দরকার। কিন্তু দেখা যাচ্ছে যে এখন তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে, তারা বাসায় থাকতে পারছে না। এটা আসলে লজ্জাজনক। এবং আপনি দেখেন সাধারণ মানুষ আসলে কী চায়, আমরা কী চাই, জুলাই অভ্যুত্থান কেন হলো, মানুষের এটা আমি বলবো যে এটা আল্লাহর তরফ থেকে আসা। সত্যি কথা বলতে মানুষ তো একটা উসিলা মাত্র। আপনি দেখেন আয়নাঘরের কথা আপনি যদি খেয়াল করেন, আয়নাঘরের এখানে যারা নেপথ্যে ছিল এই সরকারকে এখনো পর্যন্ত তাদেরকে চিহ্নিত করে বিচার কাজ শুরু করেছেন? এক নম্বর প্রশ্ন। সাগররুনি হত্যাকাণ্ডের খবর কি? তনু হত্যাকাণ্ডের কি ঘটনা? আমি একটা বড় পার্থক্য দেখাই যে জুলাই আগস্টে যারা আত্মাহুতি দিল, জীবন দিল, তাদের সংখ্যাটাও দেখেন আপনি ঠিক করে। জাতিসংঘ বলছে 1400, আর এই সরকার হিসাব করে বের করলো 800 কতজন। আই ওয়াজ কামিং দেয়ার। কারণ আপনি চিন্তা করে দেখেন, এটা খুব ডিফিকাল্ট টাস্ক ছিল না। সংখ্যার কথা বাদ দিলাম জিল্লুর ভাই, মনে করেন 40 জন, আপনি ওনাদের চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন? যারা আহত হয়েছে, আহতদেরকে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তাদের পরিবার আন্দোলন করতে হয়েছে। সো আমাদের তো দুইজন প্রতিনিধি যারা ছাত্র আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে তো রাজপথেও দুইজন আছেন যাদেরকে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে দেখি, আবার আমাদের উপদেষ্টা মণ্ডলীতেও দুইজন আছেন, তিনজন আছেন। তো সেই ক্ষেত্রে আমরা একটু হতাশ। হ্যাঁ, আমরা ওনাদেরকে সময় দিব, ওনারা সময় নেবেন, কিন্তু প্রায়োরিটিটা কোনটা? আপনার পাশে থাকা যেই ভাই, যেই সন্তানকে গুলি করে পুলিশরা পাখির মতো করে নির্বিচারে হত্যা করেছে, আপনারা সেই বিচার নিশ্চিত করতে সময় লাগাতে পারেন, কারণ কিন্তু
চিকিৎসাটা নিশ্চিত করতে তো সময় লাগার কথা না। সংখ্যার কথাটা যেটা বললেন, সংখ্যাটা তো প্রথম 1 মাসের মধ্যেই বের হয়ে যাওয়ার কথা। তো এই বিষয়গুলা যে হচ্ছে, কারণ আগের সরকারের আমলেও যে বিচার নিশ্চিত করা হয়নি, যেটা আমি বললাম যে পিলখানা হত্যাকাণ্ডের কথা যদি আপনি দেখেন, সাগরণী হত্যাকাণ্ডের কথা যদি দেখেন, তনু হত্যাকাণ্ডের কথা যদি দেখেন, উনাদের যেই কিবরিয়া সাহেব ছিল, সে কিবরিয়া সাহেব উনাদের এমপি, মন্ত্রী, অর্থমন্ত্রী বাংলাদেশের, কোনো দলের কথা আপনি বাদ দেন, তার ছেলে রাস্তায় রাস্তায় ঘুরছে বাবার বিচারের জন্য, তার বিচার পর্যন্ত কখনো করা হয়নি। আমরা জনগণ, বাংলাদেশের জনগণ না আসলে এক্সপেকটেশন খুব লো হয়ে গেছে এখন যে কোনো সরকারের কাছে, সে যেই সরকারই আসুক। দ্রব্যমূল্য আপনি হাতের নাগালে এনে দেন, বাংলাদেশের মানুষ একটু স্বাভাবিক সুস্থ জীবনযাপন চায়। আপনি রাস্তাঘাটে জ্যামটা একটু নিয়ন্ত্রণ করে দেন, বিদ্যুৎ দেন, গ্রামের মানুষজনদেরকে একটু রাস্তা করে দেন, পাকা রাস্তা। এর থেকে বেশি, খুব বেশি খেয়ে পরে কোনো রকম বাঁচলে মানুষজন খুশি। সেই জিনিসগুলা মানুষের নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে ধন্যবাদ দিব। তারা 15 টাকা কেজি দরে চাল দেওয়ার জন্য যেই উদ্যোগটি নিয়েছেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। আপনি দেখেন, নারী ফুটবল দলের কথা আসলে এখনও পর্যন্ত কি আমাদের দেশে আদিবাসীরা যারা আছে তারা নিরাপদ? তাদের বিষয় সম্পত্তি নিয়ে যেই বিষয়গুলো এত বছর ধরে হয়ে আসছে, এখনও কিন্তু সেই বিষয়গুলো সেখানে রয়ে গেছে। বাংলাদেশের সবচাইতে দুর্নীতিগ্রস্ত একটা খাত হচ্ছে চিকিৎসা সেবা। সেই চিকিৎসা সেবা উন্নয়নের জন্য এখনও পর্যন্ত কি কোনো ধরনের ব্যবস্থা বাদ দিলাম, একটা সরকার মাত্র আসলো, তাদের অনেক দিন সময় লাগবে, বাট আলোচনাটা হচ্ছে কোথায়? আপনারা সবসময় কে ইলেকশন করবে, কে রাজনীতিতে আসবে ডিসেম্বরে, আমি কোনো রাজনৈতিক দলের মধ্যে এই জিনিসটা দেখি না, অবাক করা ব্যাপার। কে কার আগে ক্ষমতায় যাবে, তাহলে আগের সরকার আর এই সরকার বা অন্য কোনো সরকার বা যে সরকার ক্ষমতায় আসতে চাচ্ছে, যারা 17 বছর ক্ষমতায় ছিল না, তাদের মধ্যে আর বিগত সরকারের মধ্যে পার্থক্যটা কোথায়? তো আমার কাছে এই জিনিসগুলো আপনি দেখেন, পাসপোর্টে বাংলাদেশ আরও 4 ধাপ পিছিয়ে গেল, এখন খুব সম্ভবত 104 বা 8। আপনি ভিসা করতে দেন, চিকিৎসার জন্য ভিসা করতে দেন, কোথাও ঘুরতে যাবেন পরিবার নিয়ে, কোনো দিকে কি আমাদের এই বিষয়গুলো দিকে আমরা যাচ্ছি কিনা? পুলিশের কথা যদি আপনি চিন্তা করেন, যেই পুলিশগুলো চিহ্নিতভাবে ভিডিও এভিডেন্স আছে, একটা ওয়েবসাইট পর্যন্ত করা হয়েছিল, প্রত্যেকটা এভিডেন্স সেখানে কালেক্ট করা হয়েছে, সেখান থেকে তো আপনি চিহ্নিত করতে পারছেন। 6 মাস লাগে এদেরকে বের করতে, আপনি করলেন কি? আপনি পুলিশের পোশাক পরিবর্তন করে দিচ্ছেন। এটা জাতির সাথে রসিকতা যে তাদেরকে আপনি এখন পিঙ্ক পরাবেন নাকি গ্রিন পরাবেন। আর ভাই বিচার করেন, যারা চোখের সামনে মানুষকে দেখে দেখে হত্যা করেছে, তারা যুদ্ধে যাওয়ার জন্য যে অস্ত্র আছে, সেই অস্ত্র যেখানে দেশের জনগণের নিরাপত্তা যেখানে দেওয়ার কথা, মানুষ যেখানে নির্বিচারে তারা খুন করেছে, তাদেরকে ধরে আপনি আগে বিচার করেন। কারণ ভিতরের মানুষটা তো সেম রয়ে গিয়েছে। আজকে কেন প্রত্যেকটা জায়গায় চিন্তাই হচ্ছে? কারণ এই 17 বছর ধরে যতগুলো ঘুষখোর পুলিশ আছে, প্রত্যেকটা পুলিশ এখনো বহাল তবিয়তে আছে। তারাই থানার ওসি, তারাই থানার এসআই। আপনি পোশাক পরিবর্তন করতে পারেন, বাট ভিতরের মানুষটা তো একই। এই বিষয়টা আমার কাছে মনে হয় আগে অগ্রাধিকার ভিত্তিতে মানুষের জননিরাপত্তা নিশ্চিত করা, এবং যারা যারা অপরাধীর বিচারটা আগে নিশ্চিত করা। আপনি এর আগে একাধিক অনুষ্ঠানের তৃতীয়মাত্র যখন কথা বলছি, আমরা তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে অনেক কথা আলোচনা আমরা করেছি। সো আজকে তরুণদের সেই একটা অংশ যারা সরকারে আছে, আপনি বলছিলেন বাইরে সক্রিয় আছে, তারা রাজনৈতিক দল করতে চাইছে, এবং সেটা নিয়ে সমাজে মিশ্র প্রতিক্রিয়া, মানে খুবই মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকে এটাকে একদমই মানতে পারছেন না, পছন্দ করছেন না, অনেকে এতে কারো ভাষায় আশকারা, কারো ভাষায় তাল দেয়া, সেটাও আছে। আপনি কি দেখেন? প্রথম কথা হচ্ছে যে আমরা অনেক আগে থেকেই বলে আসছি যে আমরা যারা নতুন প্রজন্মের রাজনীতি করতে চাচ্ছি, এবং আমাদের পরের প্রজন্ম যারা জেনজি আছে, তারা যারা রাজনীতি করতে যাচ্ছে, আমি যদি রাজনীতি না করি, শিহাব ভাই যদি রাজনীতি না করে, একটা জেনজি যদি রাজনীতি না করে, আপনি তখন সংসদে কাকে দেখবেন? দেখবেন একজন গান গেয়ে তোষামোদী করতেছে। আপনি দেখবেন সংসদে অকথ্য ভাষায় আরেকজন কলিগকে, রাজনীতিবিদকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। আপনি প্রত্যেকটা স্তরে দেখবেন যে যখনই সেখানে কোনো একটা ভ্যাকিউম তৈরি হয়, চাঁদাবাজ, গুন্ডা, মাস্তান, সমাজের সবচাইতে বেশি নিকৃষ্ট শ্রেণীর লোকজনই মনে হয় রাজনীতি করতো। আর একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল, সবাই হচ্ছে কি ব্যবসায়ী, যে আপনি টাকা দিয়ে টিকিট কাটবেন, আপনি একবারে এমপি হয়ে যাবেন, তারপরে বাকি 5 বছর আপনি বিভিন্ন দুর্নীতি করে কই যে লক্ষ কোটি টাকা যেটা পার করছে, এটা কারা পার করেছে? যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা করেছে। এখন আপনি কি বাংলাদেশে কোনো শিক্ষিত যুব সমাজকে আসতে দিবেন না? আমরা আগে যখন দেখেছি আমাদের স্বাধীনতার পর,
আমাদের সংবিধান যিনি লিখেছেন, যে ব্যারিস্টাররা মিলে লিখেছেন, বয়স কত ছিল? 35, 36। সেই অবস্থায় একটা নতুন দেশ স্বাধীন হয়েছে, তারা বাংলাদেশের সংবিধান রচনা করেছেন। তাহলে কিসের জন্য আমাদের তরুণ সমাজের রাজনীতিবিদ যারা আছেন, যারা নেতৃত্ব দিবেন, স্বাধীনতার পরে লয়াররা ক্যাবিনেটে খুব সম্ভবত ছিল 45 বা 60%, এই ধরনের একটা ছিল, ম্যাক্সিমাম ছিল। আমাদের এখানে চিকিৎসকদেরকে আসতে দেন, স্কুলের মাস্টারদেরকে আসতে দেন, আর্কিটেক্ট যারা আছেন তাদেরকে আসতে দেন, চিকিৎসক আসতে দেন। তারপরে যারা নাটক সিনেমা করেন, আমরা তো দেখেছি যে এর আগে যারা চলচ্চিত্র অঙ্গনে বা মিডিয়া জগতে ছিল তারা কি বেহায়ার মতো পা চাটাচাটি করতো। এই প্রত্যেকটা সেক্টরে কি ভালো মানুষ নাই? এই যে যারা ইউনিভার্সিটিতে পড়ে, আমাদের ভবিষ্যৎ তো এখন তাদের হাতে, তারা গড়ে দিবে। আপনি গ্লোবালি চিন্তা করেন, এখন প্রত্যেকটা মানুষ হচ্ছে গ্লোবাল সিটিজেন। আপনি মালয়েশিয়ার দিকে দেখেন, 32 বছর বয়সে মিনিস্টার আছে। আপনি আমাদের ফ্রান্সের প্রেসিডেন্ট যে ছিল তার বয়স কত বছর বয়সে হয়েছে। তারপরে আপনি ইয়েটা দেখেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে দেখেন, প্রাইম মিনিস্টার দেখেন। আমাদের দেশটা কেন নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকবেন? অবশ্যই সেইখানে অভিজ্ঞতার যেমন প্রয়োজন আছে, সেই সাথে তরুণদের মধ্যে যে স্পৃহা, তাদের যেই স্পিড, কারণ রাস্তায় নেমে কিন্তু তরুণরাই যে গুলি খেয়ে আসছে। একটু বয়োবৃদ্ধ যারা ছিলেন তারা তো ভয়ে ছিলেন। তো এই সাহসী যুবকদেরকে তো আসতে দিতে হবে। নতুন রাজনৈতিক দল করতেছে খুবই ভালো, কারণ দেখতে হবে তাদেরকে দিয়েও দুই রাজনৈতিক দল তো বাংলাদেশকে 50 বছর শাসন এবং শোষণ করেছে। আপনি নতুন একটা অল্টারনেটিভ দেন না ভাই, দেখেন না তারা কেমন করে। আমাদেরকে দেন না কয়েকদিন দেশ চালাতে। আমরা তো কখনো বলি নাই যে আমরা প্রবীণদেরকে বাদ দিয়ে দেশ চালাতে চাই। আপনি দেন, বাংলাদেশে 300 ক্যান্ডিডেট দেন, যারা নতুন রাজনৈতিক দল আনছেন তারা বেছে বেছে যদি সমাজের প্রত্যেকটা জায়গায় যারা ভালো কথা বলেন, ভালো মনের, পারিবারিক শিক্ষা দীক্ষায় তারা ভালো, এবং তাদের একটা ভালো রেকর্ড আছে যে তারা ডিগনিটি, সেলফ রেসপেক্ট নিয়ে পলিটিক্সটা করতে পারবেন, আপনি তাদেরকে একটা সুযোগ করে দেন। এবং আমার বিশ্বাস যে জনগণও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া যারা বলে তারা রাজনীতিবিদরা করে, যারা তাদেরকে ভয় পায়, যারা বাংলাদেশে একটা নতুন সুন্দর সমাজ তৈরি করার ক্ষেত্রে ভয় পায়, তারা এই ধরনের। আমার বক্তব্য আমি এখানে আপনার সঙ্গে পরে আলোচনা করে দেখি। ব্যারিস্টার শিহাব কি বলেন? না, আমি প্রথমত আসলে তরুণদের রাজনীতিতে আসা বা নতুনদের রাজনীতিতে আসা, এটাকে আমি পজিটিভলি দেখি, বাট দ্যাট মাস্ট বি থ্রু আ ভেরি ফেয়ার প্রসেস। এখন আমাদের বাংলাদেশে যে অতীত রেকর্ড নতুন দল গড়ার, এটা সামরিক শাসনামলেও আমরা দেখেছি, পরবর্তী গণতান্ত্রিক শাসনামলের পরেও, বিশেষ করে 1/11-এর ওই সময়টাতে আমরা দেখেছি যে এই নতুন দলটি যেন কোনোভাবে ওই যে আমরা যে টার্মটা ইউজ করি কিংস পার্টি প্যাটার্নে যাতে না আসে। আমি মনে করি যে তরুণদের রাজনীতিতে আসা উচিত এবং আসার সুযোগও রয়েছে। এই জন্য আমরা যেভাবেই বিশ্লেষণ করি, আসলে ক্রেডিট দেওয়ার বিষয় নয়। 5ই আগস্ট সমগ্র বাংলাদেশের মানুষ, সমস্ত রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই মিলেই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল, এটা ঠিক। বাট একথাও ঠিক যে এটার মোমেন্টাম কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই তরুণরা কিন্তু এটার মোমেন্টামটা তৈরি করে দিয়েছিল। সেই জায়গার থেকে হাসিনার মতো একটি জগদ্দল পাথরকে সরানোর যেই সাহসিকতা এবং যেই দেশপ্রেম তারা দেখিয়েছে, সেই জায়গা থেকে তারা যদি মনে করে তারা রাজনৈতিক দল করে দেশের জন্য ভূমিকা রাখতে পারবেন, আমি সেটাকে নেতিবাচক বলবো না, সেটাকে আমি ইতিবাচকভাবেই বলবো। কিন্তু সেটা যেন অবশ্যই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে হয়, সেটা যেন কোনো প্রিভিলেজ না নিয়ে হয়, সেটা যেন মানুষের দোরগোড়ায় গিয়ে মানুষের আস্থা অর্জনের মাধ্যমে হয়। আমি এখানে একটু প্রসঙ্গক্রমে বাংলাদেশের যে রাজনৈতিক চিন্তা ভাবনা হেজিমনি, সেখানে কিন্তু এই তরুণ নেতৃত্ব কিন্তু কিছু পরিবর্তন এনে দিয়েছে। আমাদের যে অর্থোডক্স রাজনীতি, সেটার থেকে কিন্তু আমরা কিছুটা বের হয়ে আসার সুযোগ এসেছে, এটা কনস্ট্রাকটিভলি বলতে হবে। আপনি দেখেন, আমরা 6 মাস পেরোলো না, আমরা সেই ফ্যাসিস্ট হাসিনাকে যে এখনো ভিডিওতে আসার, আমি মনে করি যে দেশবাসীকে তার চেহারা দেখানোর বোধহয় ইচ্ছে বা সাহস কোনোটাই নেই। সে অডিওতে বক্তব্য দেওয়ার মতো ধৃষ্টতা দেখিয়েছে। এবং আপনি দেখলেন যে আওয়ামী সমর্থক সোশ্যাল মিডিয়ায় যারা মানে নির্লজ্জের মতো তারা সেই গণহত্যাকে এন্ডোর্স করছে, শেখ হাসিনার ওই সময়ের ভূমিকা, এই পুলিশ বাহিনীর, র্যাব বাহিনীর ভূমিকাকে তারা প্রকান্তরে জাস্টিফাই করার চেষ্টা করছে। আপনি দেখেন ওই জায়গায় যেদিন
শেখ হাসিনা বক্তব্য দিতে গেলেন, যদিও আমি কোনো ইমারত ভাঙার প্রতীক হিসেবে এটাকে সমর্থন করছি না, কিন্তু আপনি দেখেন যেইভাবে বাংলাদেশের যেই বৈষম্য, অনিয়ম, এই এত বড় একটি জগদ্দল পাথরকে তারা হটিয়েছিল, আপনি দেখেন এটা একটা প্রতীকী অর্থে ৩২ নম্বরের বাড়িতে এই ছাত্র নেতৃবৃন্দ তারা গিয়ে ভাঙচুর করেছে, এটাকে যেমন ইমারত ভাঙা অর্থে এটি একটু দৃষ্টিকটু মনে হতে পারে একজনের আবাসিক ভবন ভাঙার মধ্যে আসলে বোধহয় বিষয়টা লজ্জাস্কর, কিন্তু আমি বিষয়টা এভাবে দেখি না। তারা কিন্তু কেন দেখবেন না? দেশে আপনি আইনের শাসনের কথা একটু আগে বলছেন, আপনি সরকারের কোনো যে কোনো মানুষ হোক, আমি ৩২ নম্বরের গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব বাদিয়ে দিলাম, এবং সারা দেশে ঘটেছে, শুধু ঢাকায় ঘটেনি, এবং পুলিশ সেখানে কোনো ভূমিকা রাখেনি। সরকারের বিবৃতি, সরকার প্রধানের বিবৃতিতে তেমন কোনো কঠিন কিছু পাওয়া যায়নি। তো আপনি তো এই ঘটনা যদি ৫, ৬, ৭, ৮ তারিখে ঘটতো, কেউ হয়তো কিছু আমি অগাস্টের কথা বলছি, কিন্তু এই সময় ঘটা মানে তো ওই সময়টাতে মনে হয়েছে যে দেশে প্র্যাকটিক্যালি কোনো সরকার না। এখানে কিন্তু একটি বিষয় আলোচনার মধ্যে এসছে যে দেশে কিন্তু অনেক কিছুই ঘটছে যেখানে আপনি আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে ইচ্ছাকৃত, কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত নির্লিপ্ত থাকা, অতি উৎসাহী ভূমিকা রাখা, সেটা আমরা প্রশাসনের মধ্যেও দেখেছি। এবং এ ধরনের ভূমিকাকে যদি সমর্থন করে, এটা কোথায় শেষ হবে কেউ কি আমরা জানি না। আমি মনে করি যে এটাকে উৎসাহ দেওয়া অর্থে নয়। আমি যেটা বলতে চাই, মানে এটা আসলে কারা মূলত করেছে, কারা এর পেছনে, তাদের রাজনৈতিক উদ্দেশ্য না, ওই জায়গায় আমি একটু রাজনৈতিক বিশ্লেষণে যেটা আনতে চাই। আপনি দেখেন জিল্লুর ভাই, 6 মাস হয়ে গেল আহতদের চিকিৎসা পাচ্ছে না। আজকে সঠিকভাবে তালিকা প্রস্তুত হয় নাই। আজকে নির্দিষ্ট করার পরও, এদেরকে খুঁজে বের করার পরেও আমার কাছে মনে হচ্ছে 1জন 2জন করে মাঝে মাঝে সান্ত্বনা দেওয়ার জন্য গ্রেপ্তার করা হচ্ছে। এই ক্ষোভ, হতাশাটা কিন্তু এই যারা 5 তারিখের আগে বা ওই সময়ে যারা জীবন প্রাণ বাজি রেখে জীবন বিলিয়ে দিয়েছেন, এই হতাশাটা কিন্তু তাদের মধ্যে কাজ করে। আপনি পৃথিবীব্যাপী গণ অভ্যুত্থানগুলোর যদি রকম প্রক্রিয়াগুলো দেখেন, সেখানে কিন্তু ধ্বংসাত্মক কার্যক্রম, আমি কিন্তু আবারও বলছি, এখানে কিন্তু ইমারত, আমার কোন টাইমিংটার কথা আমি বলছি, জি না, ডেফিনেটলি টাইমিংটা কিন্তু ওইটাই বলছি যে কিছু কিছু ক্ষেত্রে এখানে যেহেতু সামগ্রিকভাবে গতি প্রকৃতির জায়গায় আমরা কিছু বিশৃঙ্খলতা দেখছি, একই সময়ে আওয়ামী সমর্থকেরা যখন শেখ হাসিনার বক্তব্য, যিনি গণহত্যা করে পালিয়ে গেছেন, তার বক্তব্য প্রচার হতে দেখছি, এবং সেগুলো আমি আবার একটু অন্যভাবে আর্গুমেন্টটা করি। কারণ হলো, যদিও আপনাদের সঙ্গে আর্গুমেন্ট করা আমার স্বভাব হয় না, কারণ আপনারা দুজনই লয়ার, আমি নই। সেটা হচ্ছে যে শেখ হাসিনার শাসনামলে ব্যক্তিগতভাবে আমি আমার ক্রিয়াকর্ম, কাজকর্ম সব কিছু দিয়ে মানে একটা সংঘাতের মধ্যে লিপ্ত ছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেই সব বিষয়ে সমালোচনা করেছেন, শেখ হাসিনা কথা বলতে দিত না, ভিন্ন মত সহ্য করতো না, সোশ্যাল মিডিয়াতে একটা কার্টুন দেখলে, একটা দেখলে তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ফাঁসিয়ে দেওয়া হতো, তো সে একই কাজ যদি আপনি তাকে দেখেও করেন, মানে আপনার তার সুনির্দিষ্ট অপরাধ থাকলে সুনির্দিষ্ট অপরাধ আপনি সুনির্দিষ্ট বিচার করেন। আমি বলছি যে ওই ধরনের জিনিস দেখলে আপনিও যদি ক্ষিপ্ত হয়ে ওঠেন, তাহলে পরিবর্তনটা হবে কোথায়, শুরুটা হবে কোথায়? আমি এই জায়গায় আলোচনাটা কিন্তু আমি শুরুতেই বলেছি, ইমারত ভাঙা অর্থে নয়, নট অনলি ইমারত ভাঙা, আপনার পরামর্শ সহিষ্ণুতা। আপনি দেখেন আজকাল আপনি যৌক্তিক কথা বলে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে। ওই আওয়ামী লীগ আমলের সেই সিআর এর বট অ্যাকাউন্ট, এখন আবার অন্য আরেক মহলের বট অ্যাকাউন্ট, আপনি দেখলেই বোঝা যায় যে সে সেখান থেকে কি ধরনের মতামত কিভাবে তৈরি করে কিভাবে আসছে। মবকে প্রশ্রয় দেওয়া বা সেটাকে মব জাস্টিসের নামে যা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, এটা একটা হতাশার বহিঃপ্রকাশ, এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এই অর্থে দেখেন ওই দিন কিন্তু মোটা দাগে ৩২ নম্বরের বাড়ি ছাড়া অন্য কোনো স্থাপনা কিন্তু ভাঙচুর হয়নি। সারা দেশে অন্যান্য জায়গায় হয়েছে না, ওই যেটা হয়েছে অন্যান্য সব আওয়ামী লীগের নেতৃবৃন্দের, সেটা আপনি কারো বাড়িতে করতে পারেন না, সেটা হয়তো বা সরকারের টেক কেয়ার করা উচিত ছিল। কিন্তু আমি সোফার এজ ৩২ নম্বর ইজ কনসার্ন, এখানে আমি যেটা বলছিলাম যে নতুন নেতৃত্বের কিছু রাজনৈতিক চিন্তা ভাবনার কথা, যে তারা আসলে এখানে ব্যক্তিবাদ চায় না, তারা মনে করেছে এই ৩২ নম্বর ব্যক্তিবাদ প্রতিষ্ঠা করেছে। তো সেটা রাজনৈতিকভাবে করুক, আদর্শিকভাবে করুক, তারা তাদের নতুন বয়ান তৈরি করুক, তারা পলিটিক্সের মাধ্যমে করুক, ধ্বংসাত্মক প্রক্রিয়ার মধ্যে দিয়ে না, ধ্বংসাত্মক প্রক্রিয়াটাকে আসলে সাপোর্টিভ না। কিন্তু আমি বলছি এটার যে রাজনৈতিক দৃষ্টিকোণের যে ক্ষোভের জায়গাটা, সেটা বলছি যে ওই সময়ে
তাদের যে বহিঃপ্রকাশটা ওটা হয়তোবা তারা নিজেদেরকে সংবরণ করতে পারেনি। অর্থাৎ একদিকে আমি বিচার পাচ্ছি না, একদিকে আমি আহতদের চিকিৎসা পাচ্ছি না, আরেকদিকে সেই স্বৈরাচার বক্তব্য প্রদান করছে। ওই সময় তারা আসলে তাদের যে আকুল চাওয়া সেটার বহিঃপ্রকাশটা তারা হয়তো বা ওইভাবে ঘটিয়েছে। আমি আগেই বলেছি ধ্বংসাত্মক কার্যক্রম সমর্থনযোগ্য নয়, কিন্তু তাদের যেই এই কাজের মাধ্যমে তারা যেটা বোঝানোর চেষ্টা করেছে যে আমাদের যেই আকাঙ্ক্ষা সেটির বাস্তবায়ন ঘটুক, না হলে তো আমাদের ক্ষোভ প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এবং যেটা আপনি জানেন যে বিভিন্নভাবে এসছে, যদি এই প্রক্রিয়াটা সুন্দরভাবে না আসে তাহলে এটা আরও ভবিষ্যতে মুখোমুখি পর্যায়ে যেতে পারে, আরও হয়তো বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। ব্যারিস্টার হাসান। জি, আই বেগ টু ডিফার উইথ হিজ স্টেটমেন্ট উইথ অল ডিউ রেসপেক্ট। আমি একদমই শিহাব ভাইয়ের সাথে এই কথায় একমত না যে আমার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আমি এটা করব। কারণ হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই ছাত্রদের উপর গুলি চালানো হয়েছে। ক্ষোভের বহিঃপ্রকাশ বলেন, আত্ম অহমিকা বলেন, ইগো প্রবলেম বলেন, সেটার কারণে একটা দেশ ধ্বংসের মুখে ঢেলে দেওয়া হয়েছে। সে কারণেই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে। এখন আমাদের যদি ক্ষোভের বহিঃপ্রকাশ থাকে, আমি আপনার কথার সাথে 100% একমত। আপনি প্রত্যেকটা খুনের বিচার করেন, আপনি দেশ থেকে যত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে প্রত্যেকটা টাকা বাংলাদেশে ফেরত আনেন। এইটা আমাদের আকাঙ্ক্ষা। যতক্ষণ পর্যন্ত না সেটা করা যাবে ততক্ষণ পর্যন্ত এইটা আমাদের ক্ষোভ। বাট আমাদের ক্ষোভ যদি হয়ে যায় প্রতীকী অর্থে যে আমরা 32 নম্বরের বাড়ি পুড়িয়ে দিব, ভেঙে দিব, আমরা ওই বাগেরহাটে হেলাল সাহেবের বাসা, এখানে সেলিম সাহেবের বাসা করে দিব, এইটা করে আমি অ্যাচিভ করলাম কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে? ইট জাস্ট ভেরি সিম্বলিক। হ্যাঁ, আপনারা শিহাব ভাই বারবার যেটা বলার চেষ্টা করছেন যে এটা শুধুমাত্র বাড়ি না, এটার একটা সিগনিফিক্যান্স আছে, অবশ্যই আছে। আপনি এটার একটা হিস্ট্রিক্যাল সিগনিফিক্যান্স আছে, এটার একটা পলিটিক্যাল সিগনিফিক্যান্স আছে, এটার কোনো একজনের বাড়ি, এখানে কোনো মানুষের স্মৃতি থাকতে পারে। কিন্তু আপনি দেখবেন যে জার্মানিতে নাৎসি যখন এই সারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যেই হত্যাযজ্ঞ সেখানে চালালো, আপনি যান এখন সেখানে যে গ্যাস চেম্বার দেখে আসেন, যতদিন পর্যন্ত এই পৃথিবী আছে সবাই মনে রাখবে যে কতটা নিকৃষ্টভাবে মানুষকে সেখানে হত্যা করা হয়েছে। আপনি তাদের যেই ইয়েগুলো আছে, ওই কবরস্থানগুলো আছে, আপনি সেখানে যে দেখতে পারবেন, তাহলে মানুষ এটা মনে রাখতে পারে। কারণ আপনি তো মানুষকে মনে রাখার সুযোগ দিলেন না, এবং আপনি বিশ্বাস করেন এটাতে কি, আপনার কি মনে করেন একটা বিল্ডিং ভেঙে দিলেন, এটাতে তারা দুর্বল হয়ে গেল? বরঞ্চ আমি মনে করি দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট দে ওয়ান্টেড। তারা আপনাকে খেপায় দিতে চাইছে, আপনাকে রাগায় দিতে চাইছে। আপনি রাগ করলেন, আপনি ক্ষোভ করলেন, আপনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হইল, এবং এটা কোনো একটা নিছক এমন না যে সেখানে যে হঠাৎ করে সবাই হামলায় পড়লো, সেখানে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়েছে, ঘোষণা দিয়ে করা হয়েছে। বাট বুঝতে হবে আপনাকে কখন থামতে হবে, কোন জায়গায় থামতে হবে। একটা দেশ স্বাধীন হলো, সবাই সংগ্রাম করলো, এতগুলো মানুষ জীবন দিল, আপনি যেখান থেকে শুরু হওয়ার কথা, ওই যে বললাম আমাদের আকাঙ্ক্ষার জায়গা কোথায়? আমাদের আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে এখন আপনারা আমাদেরকে কম দামে খাবার দেন, আমাদেরকে নিরাপত্তা দেন। এগুলো আপনি বলেছেন, কিন্তু আমি আপনার সঙ্গে ওই জায়গায় আবার একটু ফেরত যেতে চাই, যেখানে রাজনৈতিক দল, আপনি বলছিলেন রাজনৈতিক দলগুলোর বা প্রবীণদের খানিকটা আক্ষেপ করেই তাদের নিয়ে কিছু কথা বলছিলেন এবং বলছিলেন তরুণদের সুযোগ দিতে হবে, এদেরকে সুযোগ দিতে হবে, করতে দেন। কিন্তু শিহাব যেই পয়েন্ট রেজ করেছে সেটা আপনি ওড়াবেন কিভাবে, যে ক্ষমতায় থেকে আপনি ক্ষমতার সুবিধা নিয়ে রাজনৈতিক দল, তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড হলো না। তাহলে 15, 16, 17 বছরের সংগ্রাম আপনি কোথায় গেল? হ্যাঁ, এখানে আমি একটা কথা বলবো, মানে একটা কিংস পার্টি তৈরি করছেন আপনি। শিহাব ভাইয়ের কথা হচ্ছে যে তাদেরকে কোনো ধরনের প্রিভিলেজ দিয়ে আসা যাবে না, রাজনৈতিক মানে যেই ঠিক হবে না, যেই রাজনৈতিক ভূমিকা রাখতে চান, যেই রাজনৈতিক দলই আসুক তাদেরকে সঠিক প্রক্রিয়া অবলম্বন করে রাজনৈতিক দল নিবন্ধনের মাধ্যমে আসতে হবে। বাংলাদেশে তো রাজনৈতিক নিবন্ধন তো পাওয়া কোনো অসুবিধা না, একদিনের কথায় নিবন্ধন সরকার যাকে চাইবে, ইলেকশন কমিশন তাকে নিবন্ধন দিয়ে। আমরা দেখছি তো ওই কয়েকদিন আগে একটা পার্টি হলো, কি যেন ডেভেলপমেন্ট পার্টি, এরকম পার্টি তো হর হামেশা হচ্ছে। আচ্ছা, এখানে আমার প্রশ্ন হচ্ছে যে সরকারি প্রশাসন যন্ত্র বা অন্যান্য অ্যাপারেটাস ব্যবহার করে রাজনৈতিক দল। নাও জিল্লুর ভাই, there are two school of thoughts. One school of thought would be যে তাদেরকে তাহলে অ্যাকোমোডেট করবেন কিভাবে?
কোন রাজনৈতিক দলের মধ্যে তাদেরকে না না, তারা নিজেরাও করতে পারে, তারা নিজেরা স্বাধীনভাবেই করতে, স্বাধীনভাবে কোনো অসুবিধা নেই তো। রাইট। অ্যানাদার স্কুল অফ থট উড বি, তারা এখন একটা রাজনৈতিক দল করতে চাচ্ছে, হ্যাঁ, ঠিক যেইভাবে বিভিন্ন সরকারের সময়ে রাজনৈতিক দল বাংলাদেশে নিবন্ধিত হয়েছে, তারা রাজনৈতিক দল করতে চাচ্ছে ক্ষমতায় থেকে। হ্যাঁ, এখন যেমন আমরা দেখলাম যে নাহিদ খুব সম্ভবত বলেছে যে সে পদত্যাগ করবে, পদত্যাগ করে সে খুব সম্ভবত হচ্ছে যে নতুন যেই স্টুডেন্টদের রাজনৈতিক দল হবে সেটা যত নির্বাচন ঘনিয়ে আসবে তার যত আগে করবে তত ভালো। অবশ্যই। এখন এবং একজন করবেন, দুজন থাকবেন, বা দুজন করবেন একজন থাকবেন, সেটা কি খুব একই তো রকম ঘটনা? ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। এখন আমরা শুধুমাত্র এখন প্রথমে নাহিদকে দেখছি, নাহিদের পাশাপাশি আমরা এটা দেখলে আরও আমরা বুঝতে পারতাম যে তাদের আসলে এখানে উদ্দেশ্যটা কি। শুধুমাত্র যাকে প্রধান করা হবে সে রাজনৈতিক দলের, যেমন আজকে আপনি এই প্রশ্নটা করতে পারছেন, কিন্তু তাদের এই অ্যাকশন বা ইনঅ্যাকশনের কারণে তারা যদি সেখান থেকে একসাথে সবাই পদত্যাগ করে একটা সময় গ্যাপ দিয়ে তারা রাজনৈতিক দল গুছিয়ে তারপরে তারা একটা রাজনৈতিক দল নিবন্ধনের দিকে যেত, দ্যাট উড হ্যাভ বিন দ্য বেস্ট অ্যাপ্রোচ। বাট ডেফিনেটলি তারা এই ক্রিটিসিজমটার জন্ম দিচ্ছে, কারণ হচ্ছে একজন পদত্যাগ করছে, বাকিরা আবার সরকারের এখানে থাকছে। পদত্যাগের কথাটাও অনেকেই অনেক মানে তারা বলবার আগেই অনেক আগে থেকে অন্যরা বলা হচ্ছে, অন্যরা বলছে। অ্যাবসলিউটলি। আমি আরেকটা জিনিস জুলুর ভাই বলবো যে দেখেন নাহিদের বয়স কত, বা আরো একজন উপদেষ্টা যিনি আছেন কি সজীব ভুইয়া, তার বয়স কত? এখনো পর্যন্ত তাদের রাজনীতিতে শিখার সুযোগ আছে। এখনো পর্যন্ত আমি মনে করি যে এই প্রক্রিয়ার মাধ্যমেই তারা অনেক কিছু শিখতে পারবে। আমরা বিগত রাজনৈতিক আমাদের প্রবীণদেরকে যদি এত সুযোগ দিয়ে থাকি, যারা দেশটাকে লুটপাট করে একটা খালি বাক্স বানিয়ে দিয়ে গিয়েছে, এদেরকে এই সুযোগ কেন আমরা দিব না যতক্ষণ পর্যন্ত না আমরা দেখি যে যেখানে কোনো ধরনের মেজর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা, দেশের স্বার্থবিরোধী কোনো কাজে তারা করতে যাচ্ছে কিনা, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে তারা ভিনদেশি কারোর সাথে লেয়াজো করছে কিনা। সেটা যদি না হয়, ছোটোখাটো ভুল ত্রুটিকে কি আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদেরকে কি আমরা সিনিয়ররা যারা আছে তারা কি একটু তাদেরকে উপদেশ দিয়ে, পরামর্শ দিয়ে, তাদের নিজেদের দলের মধ্যেও তো, উপদেষ্টার মধ্যেও তো আমাদের উপদেষ্টা আছেন, সেখান থেকে দিয়ে আমি মনে করি যে এটা করা উচিত। এবং আমি মনে করি না যে খুব সহসা যেটা ভাবা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন, এই তাড়াহুড়াটা কেন? সময় দেওয়া উচিত, একটা রাজনৈতিক দল হোক, অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটু লেভেল প্লেয়িং ফিল্ড হোক, তারা একটু রাজনীতিটাকে একটু গুছিয়ে নেক। তো এই যে অস্থিরতাটা যে শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য, এটা তো আমরা বিগত সরকারের আমলেও দেখেছি যে কোনো উপায় হোক ক্ষমতায় আসতে হবে, প্রতীক দিয়ে দিব, ডামি ক্যান্ডিডেট দিয়ে দিব, যেভাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের সাথে বিরুদ্ধে দাঁড় করে দেওয়ার, মানে কে কাকে বাদ দিয়ে ক্ষমতায় টিকে যেতে পারে, এই রাজনীতি আর আমরা নিউ জেনারেশন দেখতে চাই না। আপনি যে কোনো একটা স্কুল পড়ুয়া বা একটা ইউনিভার্সিটি গোয়িং একটা জেনজি বা মিলেনিয়ালস কাউকে জিজ্ঞেস করুন, তারা আসলে কেয়ার করে না, তারা জাস্ট চায় তাদের মতো থাকতে, তাদের চাওয়া পাওয়া খুব কম, তারা সুন্দর বাংলাদেশ চায়। দে আর ভেরি হোপফুল এখনও পর্যন্ত। আর যারা নিরাশ হয়ে গেছে তারা তো অলরেডি কানাডা পাড়ি দিয়েছে বা যুক্তরাষ্ট্র পাড়ি দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আপনি দেখেন, আমরা হ্যাশট্যাগ দেখেছিলাম রিটার্ন ব্র্যান্ডেড, যারা হয়ে কি উদ্যোগ নিয়েছেন আপনি বিদেশ থেকে এনে কয়েকজনকে এনে হয়তো আপনি উপদেষ্টাদের চেয়ারে বসিয়ে দিয়েছেন এখানে। তারা কি জুলাই আন্দোলনে কোনোভাবে সম্পৃক্ত ছিল? তারা জানে আপনার আমার দুঃখ কষ্টের কথা, যারা জানে যে আমার বাসায় রাত্রে ডিজিএফআই ফোন করে আমাকে উঠায় নেওয়ার জন্য আসছিল, 4ই আগস্ট আমার বাসায় পুলিশ কলিং বেল দিয়ে আমাকে বের করার চেষ্টা করছিল, তারা তো এটা ফেস করে নাই ভাই। তারা তো কোনোদিন আমাদের এই কষ্টটা বুঝবে না। সো যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, আমি মনে করি তাদেরকে রাজনৈতিক করতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত, এবং সেই ক্ষেত্রে যদি তাদের কোনো ভুল ত্রুটি থাকে তাদেরকে সেটা শুধরে দেওয়ারও একটা সময় দেওয়া উচিত আমি মনে করি। না, আমরা আসলে ওই তরুণদের রাজনীতির যে জায়গায়, আসলে রাজনীতি তো এটাকে গেম বলার সুযোগ নেই, আই উড সে ইটস আ ফাইট। এখানে কম্পিটিশান আছে, এবং এখানে আহসান যেটা বলল যে আসলে তাদেরকে দল গঠন করতে দেওয়ার যে সুযোগটা, না, আসলে রাজনৈতিক যদি তাদের চিন্তাভাবনা বা দেশের জন্য কল্যাণকর কিছু থাকে, রাজনৈতিক দল তাদের করতে হবে। এটা তাদের যে সংগঠন আছে সেটা দিয়ে তারা ফেয়ার ওয়েতে রাজনৈতিক দল করবে। আমি তো যতটুকু বুঝতে পারছি যে জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে তারা সারা বাংলাদেশেই তাদের সংগঠন গোছানোর চেষ্টা করছে, এবং সেই নতুন রাজনৈতিক দলের নেতা কে হবে সেই আলোচনার জায়গাতেই বলা হচ্ছে যে নাহিদ যিনি উপদেষ্টা আছেন তিনি হয়তো বা পদত্যাগ করে এসে কিছু পত্রপত্রিকা এসছে তিনি হয়তো বা ওই দলের
প্রধান হবেন, এ ধরনের আলোচনা আমরা শুনতে পাচ্ছি না। আমার যে জায়গাটা রাজনৈতিক দল করার মধ্যে আমি কোনো দোষের কিছু দেখি না, বরঞ্চ আমি এটাকে পজিটিভলি দেখি। আমি যে জায়গাটা আবারও একটু ফোকাস দিতে চাচ্ছি যে এটা যেন কোনো হিডেন এজেন্ডার বাস্তবায়ন না হয়। অবশ্যই তারা যে সাহসিকতা দেখিয়েছেন, তাদের যে কন্ট্রিবিউশন আছে, তারা রাজনৈতিক দল করতে পারেন, এবং আমি তো মনে করি জনমানুষের কাছে তারা তাদের এই বক্তব্য জাহির করে অবশ্যই করতে পারে, তারা এই বক্তব্য জাহির করে আমি তো মনে করি রাজনৈতিকভাবে তারা লাভবানও হতে পারেন ফেয়ার প্রক্রিয়ার মাধ্যমে। আমি যে জায়গাটায় এখন একটু আসতে চাচ্ছি সেটাই হচ্ছে যে গভর্নমেন্টের যে জায়গাগুলো আপনি জানেন যে আমরা যেই বাংলাদেশে বিগত 17 বছরে ঘটে যাওয়া যে গুম এবং গুম সংক্রান্ত অপরাধের যে বিষয়, জাতিসংঘের রিপোর্টের কথা বলছেন, জাতিসংঘের রিপোর্ট, যেটা তার পরের দিনই আবার জাতিসংঘের রিপোর্ট, মানে প্রধান উপদেষ্টা ভুক্তভোগীদেরকে নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্টার্সদেরকে নিয়ে গেলেন, আবার ওটার ধারাবাহিকতা বলতে একই সময়ে যেতে হয়েছে, জাতিসংঘের রিপোর্ট এসছে। জাতিসংঘের রিপোর্টে যেই তারা কিন্তু একটা ইন্টারন্যাশনাল টার্ম ইউজ করেছে, সেটি হচ্ছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। এটা কিন্তু জাতিসংঘের যে ট্রিটি আছে, এই ট্রিটিতে তারা গুম সংক্রান্ত অপরাধকে কিন্তু মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবং আপনি দেখলেন যে জাতিসংঘের মতো একটি সংস্থার যে রিপোর্ট, সেখানে যে ভয়াবহতাটা এসছে, এবং আমরা তো ভুক্তভোগীদের প্রতিনিয়তই তাদের ইন্টারভিউ দেখছি, এবং ওই ঘটনাস্থলে দেয়ালে বিভিন্ন মানে যেটাকে কি বলে হৃদয় বিদারক বিভিন্ন লেখাগুলো আমরা দেখেছি যে ভুক্তভোগীরা সেখানে কিভাবে বাস করতেন। যদিও একটা অভিযোগ এসছে যে যেখানে তাদেরকে গুম করে রাখা হতো সেখানের যে অরিজিনাল স্ট্রাকচারটা সেটা বোধহয় বিনষ্ট করার চেষ্টা হয়েছে বা সেটাকে অনেকটা পরিবর্তন ঘটানো হয়েছে। আমরা জানি না, ওইটুকু দেখেই তো গা শিউরে ওঠার মতো অবস্থা যে অরিজিনাল যেটা তারা বলছেন যে মুরগির খাঁচার মতো ছোট জায়গায় তারা যে একটা করেছেন। আমি এই জায়গায় এই অপরাধগুলো কিন্তু স্বীকৃত, একদম অ্যাডমিটেড। আমি একটি আমার ব্যক্তিগতভাবে আমি হয়তো বা যারা গুম হয়েছেন তাদেরকে ব্যক্তিগতভাবে খুব আইনি সহায়তা দেওয়ার মতো সুযোগ এই অর্থে নাই, কারণ এটাকে তো এখন ট্রাইব্যুনাল ডিল করছে। কিন্তু আমার একটি খুব ইচ্ছা এবং এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, এই যে সমস্ত প্রক্রিয়ার মধ্যে এই হাউসগুলোতে যেটাকে আয়নাঘর বলা হচ্ছে, এখানে যে এই অসংখ্য মানুষকে নিয়ে মানে জীবজন্তুকেও এইভাবে মানুষ ট্রিট করে না, যেভাবে তাদেরকে কষ্ট দেয়া হয়েছে, কাউকে কাউকে হত্যা করা হয়েছে, কাউকে বছরের পর বছর তাদের পরিবার থেকে দূরে রাখা হয়েছে, এই কাজগুলোতে কমান্ডিং থেকে শুরু করে যারা সরাসরি যুক্ত ছিলেন, এই আমার মনে হয় এদেরকে তো আইডেন্টিফাই করা কোনো কঠিন কাজ নয়। আমি তো মনে করি সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনীরও যেই আমরা মনে করি সবাইকে দেশপ্রেমিক, এবং দেশপ্রেমিক এই অর্থে বলবো যে এই প্রক্রিয়াগুলোর সাথে জেনে শুনে কারোর যদি আলাদা এজেন্ডা না থাকে বা কেউ আলাদাভাবে লাভবান না হয়ে থাকেন, এরকম বিকৃত মানসিকতায় পৌঁছে যাওয়া সম্ভব না। এদের বিচার করতে হবে। এই গুমের সাথে যারা জড়িত ছিলেন, এই অপরাধের সাথে যারা জড়িত ছিলেন, জুলাইতে যে গণ অভ্যুত্থান, 5ই অগাস্টে যে গণহত্যা, আমি নোট করছিলাম যে যাত্রাবাড়িতে যে গণহত্যা হয়েছে, 5 তারিখে সাভারে যে গণহত্যা হয়েছে, আমরা প্রথম আলোর এক্সক্লুসিভ একটি রিপোর্ট দেখে আসলে চোখে পানি রাখা যায় না। মিরপুরে যে গণহত্যা হয়েছে, সারা বাংলাদেশে যেভাবে গণহত্যা হয়েছে, এই গুমেরও সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন এদেরকে সবাইকে আইডেন্টিফাই করা সম্ভব। দেশের এই বাহিনীগুলোর শৃঙ্খলা রক্ষার স্বার্থে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমি মনে করি এদের প্রত্যেকের যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। না হলে কিন্তু আমরা যেমন বলছি যে বিচারহীনতা পুনর্বার ফ্যাসিবাদের জন্ম দিতে পারে, এইগুলোরও কিন্তু বিচারহীনতা যদি আমরা দেখি বা যথাযথ বিচার হতে না দেখি, এই কালচার, এই ব্যবহারিক বিষয়গুলো কিন্তু আমরা আবার যদি আমাদেরকে দেখতে হয়, কোনো সময় যদি আবার এটা ডিসকভার হয়, আর জাতি হিসেবে আমাদের আসলে এর থেকে খারাপ লাগার আর লজ্জার কিছু থাকবে না। আমি যেটা বলবো যে এই পর্যায়ে এই প্রক্রিয়াগুলোর সাথে আপনি জানেন, আমি শুরুতে বলেছিলাম পুলিশ বাহিনীকে যেভাবে এটাকে পলিটিসাইজ করে, আমি বলবো যে এর থেকেও বেশি মানে এটার নর্মস, এটার যে কালচার, এটার যে আইডেন্টিটি সব ধ্বংস করে ফেলা হয়েছে। আমি মনে করি যে শুধু পোশাক পরিবর্তন না, পুলিশকে মোরালি সাইকোলজিক্যালি সুদীর্ঘকাল খুব ভালো ট্রেনিং দিতে হবে। তাদেরকে এই জায়গার থেকে বের করে আনার জন্য দরকার হলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তা নিয়ে তাদেরকে ট্রেনিং দিতে হবে। তাদের সেই সাইকোলজিক্যাল জায়গায় কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসারও প্রয়োজন রয়েছে। আমি মনে করি
যে এই পুলিশ এবং একই সঙ্গে আমি র্যাব বিলুপ্তির দাবি আমি আগেও বলেছি যে এইরকম একটি ফোর্স যেটি এলিট ফোর্স হিসেবে আমরা পরিচয় দিচ্ছি, আমাদের এইটুকু লজ্জা লাগে না যে একটি বাহিনীকে আমরা এলিট ফোর্স বলে, এরা সরাসরি গুম হত্যার সাথে। জিলুর ভাই, আমার কাছে অবাক লাগে ফেসিস্ট সরকার হয়তো বা ক্ষমতা ধরে রাখার জন্য রাজনৈতিক বিভিন্ন লোকজনদেরকে তারা আটকে রাখলো, তারা এইরকম জঘন্য ঘটনা ঘটালো। এই আমরা র্যাবের বরাতে যে বিভিন্ন ভুক্তভোগীর কথা শুনেছি, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী অথবা অন্যান্য ব্যক্তিগত যাদের সমস্যা, টাকা দিয়ে তারা এদেরকেও গুম করাতে সক্ষম হয়েছে। অর্থাৎ একটি বাহিনীর কতটুকু অধঃপতন হলে, একটি বাহিনী কতটুকু মোরাল নিচে নেমে গেলে এই জঘন্য কাজগুলো তারা করতে পারে। আমি র্যাব বিলুপ্তির দাবি জানাচ্ছি। এই ধরনের কোনো বাহিনী থাকার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে, এবং এই বাহিনীগুলোর এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত ছিলেন অনতিবিলম্বে তাদের বিচারের আওতায় আনারও আমার দাবি থাকছে। আমি এখানে যেহেতু একেবারেই সময় খুব কম, আমি যে গুম সংক্রান্ত বিষয়টায় যেটা বলেছি যে আমাদের যদিও ট্রাইব্যুনালে গুমের অপরাধকে আনা হয়েছে, কিন্তু সংস্কারের মৌলিক জায়গাগুলো কিন্তু এই জায়গায় হওয়া উচিত যে আমাদের আইন শৃঙ্খলা কোনো বাহিনী যাতে কোনো রাজনৈতিক প্ররোচনায় অথবা ব্যক্তিগত কোনো মেকানিজমে অথবা তাদের বাহিনীর কোনো মেকানিজমের মধ্যে এই জাতীয় অপরাধের কল্পনাও করতে না পারে, এই মেকানিজম আমাদের এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে, বাহিনীগুলোর মধ্যে ইনসার্ট করতে হবে। এটা খুবই জরুরি। আমি সর্বশেষ বিচার বিভাগ সংস্কারের একটি কথা বলতে চাচ্ছি। আপনি জানেন যে বিচার বিভাগ সংস্কার কমিশন তারা একটি রিপোর্ট দাখিল করেছে, তারা ওখানে বেশ কিছু ভালো ভালো প্রস্তাব দিয়েছেন। এই কমিশনের বেশ কিছু প্রস্তাবনা আমার মনে হয় যে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সহ সেগুলোকে অ্যাড্রেস করা উচিত এবং বিচার বিভাগকে সত্যিকারের পৃথক করা উচিত। জি, শেষ পর্যন্ত একজন সৎ জেন্টলম্যান রেফাত স্যারকে আমরা প্রধান বিচারপতি হিসেবে পেলাম, যাকে আমরা অনেক আগেই পাওয়ার কথা ছিল। ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার পরিচয় আছে, অনেক দিন ধরে যেহেতু কোর্টে প্র্যাকটিস করি সেই সুবাদেও চিনি। আপনি দেখবেন যোগ্য লোককে কখনোই যোগ্যতার আসনে বসানো হয়নি, এটাও এক ধরনের বিচারহীনতা। আর শিহাব ভাই যে কথাটা বললেন না যে সাইকোলজিক্যালি তাদেরকে ট্রেন করা, প্রথম কথা হচ্ছে ধরেন ওসি প্রদীপ, আপনি ওসি প্রদীপের বিচার করেন, আরও 10টা ওসি প্রদীপ হবে না। আর যারা অলরেডি মানুষ হত্যার সাথে, গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের সবাইকে নিয়ে যদি আপনি তাদের বিচারটা নিশ্চিত না করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ওসি প্রদীপ, এই ধরনের আরও যারা পুলিশ বাহিনী আছে সেই পুলিশ বাহিনী আসবে। কারণ আপনি একটা অন্যায়কে প্রশ্রয় দিলেন অথবা সেটার বিচার যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তার মানে হচ্ছে তারা পার পেয়ে গেল এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা আবারও ঘটবে। সেটা যেই দলের বিরুদ্ধেই হোক, সেটা ওই র্যাব দিয়ে মানুষকে উঠিয়ে আনা হোক বা টাকা দিয়ে আপনার প্রতিপক্ষ যে আছে সেটা ব্যবসায়িক হোক, রাজনৈতিক দল হোক, তাদেরকে আবার ব্যবহার করা হবে। কারণ ওদের তো অভ্যাসটা ওটাই। তারা হয়তো এখন একটা সাসপেনশনে আছে বা আপাতত তারা কিছুক্ষণ ওয়েট করছে যে অপরাধীদের অপরাধ সে যেই ইয়েতে থাকুক। আমরা আগে দেখতাম যে কোনো পুলিশ যদি কোনো একটা খুনের সাথে জড়িত থাকতো, সেখানে হতো কি তার বিচার হতো না, তাকে সাসপেন্ড করা হতো, সাময়িক বরখাস্ত, এবং একটা তদন্ত কমিটি গঠন করা হোক, সেই তদন্তের দায়ভার দেওয়া হতো আবার সেই তার পুলিশ কলিগকে। কয়েকদিন পর যাওয়ার পরে সেটা ঘটনা ধামাচাপা পড়ে যেত এবং একটা ফাইনাল রিপোর্ট পড়ে যেত, অথবা তার সাসপেনশন শেষে সে হয় বদলি হতো আর নাহলে সাসপেনশন হতো। বাট বিচারটা তো নিশ্চিত করতে হবে। এখন মনে হচ্ছে যে পুলিশকে তার পোশাকটা একটা ইমিউনিটি দেয় যে আপনি যত শাস্তিই করেন, আনলেস অ্যান্ড আনটিল আপনি কোনো একটা মেজর মেরে ফেলবেন বা আর্মির কাউকে মেরে ফেলবেন বা বড় কাউকে মেরে ফেলবেন, তারা সকল ধরনের বিচারের ঊর্ধ্বে। আমার একটা প্রপার্টিতে পুলিশ আজকে 17 বছর ধরে বেদখল করে আছে। আমি এখন পর্যন্ত 2025 সালের খাজনা, সিটি কর্পোরেশন ট্যাক্স দিয়ে আসছি, কিছু করতে পারবেন না। উঠে আপনি বিচার চাইতে কার কাছে যাবেন? আমি যে পুলিশের কাছে যেতাম, ওই পুলিশ তদন্ত করতে আরেকজন পুলিশকে দিত, ওই পুলিশ ঘুষ চাইতো। তো এইটা না পুরো বাংলাদেশের একটা মানে কালচার হয়ে গিয়েছে পুলিশের, যে মানুষের জমি দখল করা বলেন, ওই যে টাকা খেয়ে প্রতিপক্ষকে ইয়ে করা বলেন। তো আমার কাছে মনে হয় এগুলো তো আনা উচিত। আর জাতিসংঘের রিপোর্টটার কথা একটু 1 মিনিট বলতে চাই। সেইখানে এই রিপোর্টের জের ধরে কিন্তু আমরা একটা আলোচনা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে কি হবে না।
আমি শিহাব ভাইয়ের মতামত অবশ্যই জানতে চাবো এই বিষয়ে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে অনেকে হয়তো এটা খুব একটা আনপপুলার অপিনিয়ন হতে পারে, বাট আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আপনি নির্বাচনে আসতে দেন। কারণ হচ্ছে আপনি যখন তাদেরকে নির্বাচনে আসতে দিবেন না, তখন কি হবে, তখন তাদের যেই অন্যান্য ক্যান্ডিডেটগুলো আছে তারা স্বতন্ত্র ইলেকশন করবে, তারা ওই একই, কারণ তাদের হাতে তো টাকা আছে। তারা তখন দেখা যাবে যে, এবং তাদের কারণে ওই এলাকায় তখন সৎ কোনো মানুষের পলিটিক্সে আসতে চাবে না, নতুন করে আসতে চাবে না। এবং তাদের মধ্যে থেকে আপনি দেখবেন গ্রামে গঞ্জে এরকম অনেক জায়গায় আছে 500 টাকা 1000 টাকা দিলে ভোট দিয়ে দেয়। ওই মানুষগুলোর নেচারও তো চেঞ্জ হয় না, সমস্যা তো আমাদের মধ্যেও আছে। তখন কিন্তু এখান থেকে অনেক আওয়ামী স্বতন্ত্র প্রার্থী বের হয়ে আসবে, কিন্তু আপনি তাদেরকে রাজনীতিতে আসতে দেন। দেশের জনগণ আপনার কাছে মনে হয় তাদেরকে ভোট দিবে, জনগণ যদি তাদেরকে ভোট দেয় দিবে, জনগণ যদি তাদেরকে ভোট না দেয় তাদেরকে ভোট দিবে না, তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবে, তাদেরকে ইলেকশনে হারাবে, জামানত বাজেয়াপ্ত হবে। কিন্তু আপনি যদি একটা রাজনৈতিক দলকে ডিরেজিস্টার করে দেন অথবা সাসপেন্ড রাখেন তাদের রেজিস্ট্রেশন, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেন, পরবর্তীতে এটা একটা রেফারেন্স হিসেবে কাজ করবে এবং তারা আরও শক্তিশালী হয়ে তারা কিন্তু ফেরত আসবে। আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে আমরা যেটা বিভিন্ন সমন্বয়কদের যেই কথাগুলো বলতে দেখলাম যে না তাদেরকে বাংলার মাটিতে কোনোদিন তাদেরকে রাজনীতি করার অধিকার দেয়া হবে না, প্রথম কথা হচ্ছে আগে তো ক্ষমা চাইতে হবে, এটা হচ্ছে নাম্বার 1 শর্ত। দা অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে যে এখনো পর্যন্ত আপনি বিগত সরকারের দ্বারা যারা দায়িত্বে ছিল এরকম কাউকে সরি বলতে শুনছেন? উই আর সরি, যেটা হয়েছে সেটার জন্য আমরা দুঃখিত, সেটা আমাদের হাতে কোনো কন্ট্রোল ছিল না, সেটা অন্য কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। এবং আমরা ব্যক্তিগতভাবে যে আপনি ভুলে যান আপনি কোন দল করেন, আপনার মধ্যে তো একটা মনুষ্যত্ব থাকতে হবে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, সমন্বয় হোক, যে হন, একটা গণহত্যা তো আপনি কোনোদিনই সাপোর্ট করতে পারবেন না। আপনি এখন পর্যন্ত কাউকে দেখেছেন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতে, এখন তার লাল করা ফেসবুক, কালো করা ফেসবুক ওইটা না, বলুক যে আমি দুঃখিত। এই প্রত্যেকটা মানুষ কি তাদের সন্তানদের চেহারা দেখে না? তাকে একবার দেখে না এরকম একটা ছেলেকেই তো মারা হয়েছে রাস্তায়, এই সন্তানকে সে ফেস করে কিভাবে? যে রাজনৈতিক দল ঘুম থেকে উঠার পরে তার ওয়াইফের দিকে তাকায় কি দেখে না যে এই ধরনের মানুষজন তাদের ছেলে মেয়েদেরকে মেরে ফেলছে? তাদের বাচ্চারা যদি কোনোদিন বড় হওয়ার পরে তাদেরকে প্রশ্ন করে যে আব্বু আজকে তো আমার কলিগ, আমার ইউনিভার্সিটিতে আমার ফ্রেন্ডরা বলছে তুমি নাকি মানুষ মারছো। আপনি লক্ষ কোটি টাকা কামাইতে পারেন, আপনি তো ধনী না, আপনার সন্তানের চোখে আপনি সব থেকে নিকৃষ্ট মানুষ, পৃথিবীর কোনো জায়গায় আপনার সম্পদের কোনো মূল্য নাই। প্রথমে তাদেরকে নিজেদেরকে বিচার করতে হবে যে আমাদের নিজের চোখে, আমি যখন আয়নায় মুখ দেখি আমার চোখে আমি কেমন, আগে তাদেরকে ক্ষমা চাইতে হবে। জাতির কাছে ক্ষমা না চাক যে কেউ মাইন্ড করবে, নিজের পরিবারের কাছে ক্ষমা চান, নিজের কাছে ক্ষমা চান, আত্মশুদ্ধি করে যদি কেউ আসতে চায়। আপনি দেখেন আমাদের চিফ অ্যাডভাইজার কি বলেছেন, তিনি বলেছেন যে দেখেন বাংলাদেশে বিএনপির সমর্থক আছে, আওয়ামী লীগের সমর্থক আছে, আওয়ামী লীগের যারা বড় বড় নেতাকর্মীরা আছে তারা তো সবাই কানাডায় ওই কি বেগমপাড়ায় আছে, কেউ যুক্তরাজ্যে গেছে, কেউ বেলজিয়ামে গেছে, কেউ ইন্ডিয়ায় গেছে। 4 কোটি 5 কোটি যারা নেতাকর্মী আছে সবাই তো মার খাচ্ছে এখন। ঠিক যেইভাবে বিএনপিকে 17 বছর ধরে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, কয়েকশো মামলা দিয়ে রাখা হয়েছে, ঠিক একইভাবে আপনি দেখবেন যে এখন আওয়ামী লীগের ভিতরেও যারা, এদের কিন্তু কোনো দোষ নেই, এরা এই আন্দোলনের সাথে হয়তো জড়িত ছিল না, তাদের ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে 32 নম্বর আপনি যেটা বললেন জিল্লুর ভাই, যে 32 নম্বরের সাথে কিন্তু পুরা বাংলাদেশে অনেকের ঘর পোড়ানো হয়েছে এবং এটা কন্টিনিউ বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে হচ্ছে। তো এইখান থেকে বেরোয় আসার জন্য আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন আপনি তাদেরকে অ্যাকোমোডেট করে নেন, যারা ভুল শুধরে আসবে আপনি তাদেরকে আপনার দলে নিয়ে নেন, তা নাহলে তো তাদের কাছে আর উপায় থাকবে না, তারাও আপনাদেরকে একটা সময় অ্যাটাক করার জন্য। তো আমার কাছে মনে হয় যে ওই যে অ্যান আই ফর অ্যান আই, যদি আপনি ওই থিওরিতে যান তাহলে কিন্তু প্রতিহিংসার রাজনীতি হয়ে। ধন্যবাদ ব্যারিস্টার, খুব ছোট্ট করে শেষ করতে হবে আমাকে। 71-এ জামাত ইসলামী তাদের ভূমিকাকে যেমনভাবে বাংলাদেশের রাজনীতিতে ক্লিয়ার করতে পারে নাই, তার থেকেও বিশ্রীভাবে এই 24 জুলাইয়ের গণহত্যাকে আওয়ামী লীগ ফেস করতে বা সেটা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। এবং এই যে দুইটা কারণে জামাত যেমন ঘৃণিত, তাদের 71-এর ভূমিকার জন্য লজ্জা না পেয়ে ক্ষমা না চেয়ে, আওয়ামী লীগও খুব নির্লজ্জভাবে এখন পর্যন্ত, তারা অদূর ভবিষ্যতে কী করবে আমি জানি না, তাদের অন্তত এটার একটা সান্ত্বনামূলক কিছু বক্তব্য দিলেও দেওয়া উচিত ছিল, যেটা তারা সম্পূর্ণভাবে দিতে ব্যর্থ হয়েছে। বরঞ্চ তারা উল্টো রেটরিক দাঁড় করানোর চেষ্টা করছে। আমি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে এক্সিস্টেন্সের জায়গায় শুধু এটুকু বলবো, পৃথিবীব্যাপী
অনেক রাজনৈতিক দল ব্যান হয়েছে, অনেক দেশে এই ধরনের আমরা দৃষ্টান্ত আছে, বাট আমি আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দলকে শুধুমাত্র ব্যান করে দিলেই যে তার অস্তিত্ব বিলীন হয়ে গেল, তার যারা আদর্শিক ফলোয়ার তারা বিলীন হয়ে গেলেন, তারা স্ক্যাটার হয়ে গেলেন, বিষয়টা এরকম না। আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের এক্সিস্টেন্স থাকতে পারে, কিন্তু এর যে টপ প্লেয়ার যারা এই বিভিন্ন অপকর্মের সাথে ইনক্লুডিং অর্থ পাচার এবং যারা লুটপাটের সাথে এদেশের অর্থনীতি ধ্বংস করার ক্ষেত্রে, এই গণহত্যার পেছনে, এই গুম খুনের পেছনে যারা ছিলেন, এদের বিচার নিশ্চিত করে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার দিলে দেয়া যেতে পারে। কিন্তু আপনারা দুজনেই আইনজীবী, জানেন যে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া কত দীর্ঘ, এবং সেই দীর্ঘ প্রক্রিয়া করতে গেলে তখন নির্বাচন তো আপনি অত বিলম্বিত করতে পারবেন না। নির্বাচন যদি অত বিলম্বিত না করেন তাহলে কি হবে? এবং যেটা আসান বলছিলেন যে তাদেরকে বাইরে রাখবেন, সেটি হচ্ছে এই রাজনীতি করতে দেওয়ার অধিকারের সুযোগে যেন এই ধরনের কোন অপরাধীরা অভিযুক্ত সুযোগ না পায়, সেটা সেই প্রক্রিয়াটা ঠিক স্বাভাবিক প্রক্রিয়ায় যাতে আবার খুব ছোট করে, আমার টাইম নেই, সময় নেই। আপনি কি মনে করেন যে দলীয় পর্যায় থেকে, নীতি নির্ধারণী পর্যায় থেকে যদি কোনো একটা পরিবর্তন আসে, সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকা উচিত? রাজনৈতিক দল তারা যদি ভুল স্বীকার করে, তারা যদি তাদের ভুল বুঝতে পেরে তারা রিশাফলিং করে, নেতৃত্বে পরিবর্তন করে, সেটা তো আসলে আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্ত। এই ব্যাপারে আসলে আমার অন্য কেউ গাইড করতে পারবেন না, যে তারা কি করবেন সময়ই বলে দিবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া এবং ব্যারিস্টার শিহাবুদ্দিন খান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশের জন্য। দর্শক, আমার দুই অতিথি নানা বিষয় নিয়ে আলোচনা করছিলেন, বিতর্ক করছিলেন, কিন্তু সিদ্ধান্ত একটাই, সেটা আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, আওয়ামী লীগ সংসদ নির্বাচন করতে পারবে কি পারবে না, ৩৫ নম্বরের বাড়ি ভাঙা সমীচীন হয়েছে কি হয়নি, কিংবা যদি অন্যভাবে বলি, যারা অপরাধী তাদের বিচারের কোন পর্যায়ে নির্বাচনটা করা সম্ভব হবে, এই তরুণরা নতুন দল করতে পারবে কিনা, ক্ষমতায় থেকে দল করা সঙ্গত কিনা, এইসব প্রশ্নের একটাই মীমাংসা, সেটা হচ্ছে জনগণকে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতাটা দিতে হবে, পূর্ণ ক্ষমতা দিতে হবে, এবং জনগণ যেন তার মতামত প্রকাশ করতে পারে এবং সেই মতামতের প্রতিফলন যেন ফলাফলে থাকে, সেরকম একটা নির্বাচন বাংলাদেশে করা অত্যন্ত জরুরি। এবং তাতে যে আসুক না আসুক, আওয়ামী লীগ জামাত ক্ষমা চাইলো কি চাইলো না, মানুষ দেখুক, এবং মানুষ যদি ভুল পছন্দ করে, ভুল নির্বাচন করে, সেটার দায় ভোগান্তি তাকেই পোহাতে হবে। এবং এর বাইরে আসলে গণতন্ত্রের চর্চার আর অন্য কোনো উপায় নেই। যত কথাই আমরা বলি না কেন, এটাই একমাত্র উপায়। আমরা আশা করব যে সরকার নানা বিষয় নিয়ে কথাবার্তা বলছে, আপাতত তাদের এই জায়গাটাতে ফোকাস করা দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।